আজকের গল্প ব্যোমকেশ বক্সী ও কামাখ্যা মন্দিরের রহস্য। আমি অজিত, ব্যোমকেশের ছায়া, তার অনুসন্ধানের নীরব সাক্ষী এবং তার বুদ্ধির দর্পণে প্রতিফলিত এক প্রতিবিম্ব। ব্যোমকেশ, আমার এই বন্ধুটি, যেমন দুধে গোয়েন্দা, তেমনি প্রকৃতির নিগূঢ় রহস্যের প্রতি তার এক গভীর আকর্ষণ। তবে তার আকর্ষণ নিছকই সৌন্দর্য উপভোগের জন্য নয়, বরং প্রকৃতির প্রতিটি কোণে লুকিয়ে থাকা জটিল ধাঁধার সূত্র খুঁজে বার করার এক অব্যক্ত বাসনা তার মধ্যে কাজ করে। এবারে সুযোগ এলো গুয়াহাটির কামাখ্যা মন্দিরে যাওয়ার। তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে কামাখ্যা সুপরিচিত, আর তন্ত্রশাস্ত্রের প্রতি ব্যোমকেশের এক অদ্ভুত কৌতূহল ছিল। সে প্রথমে রাজি না হলেও এই রহস্যময় দিকটি তাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেল অসমের দিকে। আমি জানতাম ব্যোমকেশ যেখানেই যায় রহস্যের জট পাকানো তার স্বভাবে পরিণত হয়েছে। তার চোখে সর্বদা এক অদৃশ্য জাল বোনা হয়, যা দিয়ে সে সমাজের সূক্ষ্মতম অনিয়মগুলোকেও ধরতে পারে। আমাদের ট্রেন গুয়াহাটি স্টেশনে নামতেই বর্ষার ভেজা মাটির গন্ধ আর এক শীতল হাওয়া যেন আমাদের স্বাগত জানালো। বাতাসে ভাসছিল এক ধরনের মিষ্টি, উষ্ণ, আর্দ্রতা। হোটেলটি ছিল মন্দিরের কাছেই, ব্রহ্মপুত্র ভ্যালি ইন নাম দিয়ে। হোটেলের ম্যানেজার একজন মধ্যবয়স্ক, সদালাপী কিন্তু হিসেবি ভদ্রলোক, নাম বিনোদ শর্মা। ব্যোমকেশের এমন অনুসন্ধিৎসু প্রকৃতি দেখে বেশ কৌতূহলী হলেন। বিনোদবাবু নিজেও এখানকার মানুষ, তাই মন্দিরের নানা গল্প, কিংবদন্তি, এমনকি কিছু স্থানীয় সমস্যা সম্পর্কে তার ভালোই জ্ঞান ছিল। তিনি আমাদের এলাকার সামাজিক কাঠামো, রাজনৈতিক প্রভাব এবং কিছু স্থানীয় শক্তিধর ব্যক্তি সম্পর্কে ইঙ্গিত দিলেন, যা ব্যোমকেশ মনোযোগ দিয়ে শুনল। প্রথম কয়েকটা দিন আমাদের কাটল পুজো অর্চনা, মন্দিরের স্থাপত্য শৈলী পর্যবেক্ষণ আর এখানকার স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে। ব্যোমকেশ অবশ্য তার নিজস্ব ভঙ্গিমায় সব কিছুর মধ্যেই এক অদ্ভুত সূক্ষ্ম পর্যবেক্ষণ চালাচ্ছিল। তার চোখ যেন ক্যামেরার লেন্সে মতো সব কিছু খুঁটিয়ে দেখছিল, যেখানে সাধারণ মানুষের চোখ কেবল স্থূল দৃশ্যপটটুকুই ধরতে পারে। সে মন্দিরের পুরোহিতদের সাথে কথা বলছিল, স্থানীয় দোকানদারদের সাথে আড্ডা দিচ্ছিল, এমনকি পথে ঘাটে বসে থাকা সাধারণ মানুষের সাথেও সে অদ্ভুত সব প্রশ্ন করে তথ্য সংগ্রহ করছিল। আমি জানতাম ব্যোমকেশ যখন এমন করে, তার মানে তার মনে কোনো নতুন রহস্যের বীজ অঙ্কুরিত হচ্ছে। সে কেবল দৃশ্যমান জগৎ নয়, তার পেছনের অদৃশ্য চালকগুলোকেও খুঁজে বের করতে চাইছিল। একদিন সন্ধ্যায় আমরা যখন মন্দিরের পশ্চিম দিকের পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসছিলাম, তখন অন্ধকার বেশ ঘন হয়ে এসেছে। পাহাড়ের গাঢ় সবুজের ওপর সন্ধ্যার আবছায়া যেন এক মায়াবী আস্তরণ ফেলেছিল। মন্দিরের দিক থেকে ভেসে আসছিল ধূপ ধুনোর মিষ্টি গন্ধ আর মন্ত্রোচ্চারণের মৃদু ধ্বনি। এমন এক শান্ত পরিবেশে ব্যোমকেশ হঠাৎ থমকে দাঁড়াল। তার ভরু কুঁচকে উঠল। সে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা শোনার বা বোঝার চেষ্টা করছে। অজিত, গন্ধটা পেয়েছিস? ব্যোমকেশের কণ্ঠস্বর এক অদ্ভুত উত্তেজনা। আমি ভালো করে নাক টানলাম। বাতাসের ভেজা গন্ধ আর ধূপের মিশ্র সুবাস ছাড়া আর কিছু অনুভব করতে পারছিলাম না। গন্ধ? কিসের গন্ধ? আমি জানতে চাইলাম। গাঁজা পোড়ার গন্ধ, তবে একটু অন্য রকম। ব্যোমকেশের চোখে অনুসন্ধিৎস দৃষ্টি জ্বলজ্বল করছিল। একটু চড়া, কিন্তু একই সাথে মিষ্টিও বটে। আর এই পবিত্র মন্দিরের এত কাছে এমন চড়া গন্ধ আসাটা একটু অস্বাভাবিক নয় কি? আমি ততটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো কোনো সাধু তার নিজস্ব ধ্যান বা আরাধনার অংশ হিসেবে গাঁজা সেবন করছে। কামাখ্যায় এমন দৃশ্য বিরল নয়, কিন্তু ব্যোমকেশ সহজে ছাড়ার পাত্র নয়। সে মৃদু হেসে বলল, গাঁজা তো অনেকেই সেবন করে অজিত, কিন্তু এই গন্ধটা সাধারণ নয়। এর মধ্যে একটা অস্বাভাবিকতা আছে, যেন অনেকটা বাণিজ্যিকভাবে তৈরি করা গাঁজার মতো। একটা কড়া,
প্রক্রিয়াজাত গন্ধ, আর গন্ধটা আসছে বেশ গভীর থেকে, বাতাসে মিশে আসছে যেন। ব্যোমকেশের কথায় এক নতুন মাত্রা যোগ হল। সে শুধু গন্ধ শুকে পদার্থের উৎস নয়, তার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিও অনুমান করছিল। পরদিন সকালে ব্যোমকেশ মন্দিরের সেবায়েতদের সাথে কথা বলতে শুরু করল। সেবায়েতদের মধ্যে একজন প্রবীণ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন, নাম শম্ভু ঠাকুর। শম্ভু ঠাকুর মন্দিরের অনেক প্রাচীন ইতিহাস ও কিংবদন্তির ধারক ছিলেন। ব্যোমকেশের প্রশ্নগুলো খুব সাধারণ হলেও তার জিজ্ঞাসা করার ভঙ্গিটা এমন ছিল যে কেউ তার গভীরে থাকা উদ্দেশ্য বুঝতে পারত না। ব্যোমকেশ প্রথমে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, তারপর আশেপাশের পরিবেশ, সবশেষে কিছু নতুন সাধুদের আগমন সম্পর্কে জানতে চাইল। শম্ভু ঠাকুর জানালেন, হ্যাঁ বাবু, গত কয়েক মাস ধরে মন্দিরের পশ্চিম দিকের পাহাড়ের গভীরে একটি ছোট আশ্রম গড়ে উঠেছে। কিছু নতুন সাধু সেখানে বাস করে। তারা নাকি নিজেদের খুব ধার্মিক ও উচ্চ স্তরের সাধক বলে দাবি করে, কিন্তু তাদের চাল চলন ভালো ঠেকে না। তাদের খুব কম লোকই দেখেছে, আর তারা নাকি সাধারণ ভক্তদের সাথেও মেলামেশা করে না। এমনকি তাদের আশ্রমের দিকেও নাকি কাউকেই যেতে দেওয়া হয় না। শম্ভু ঠাকুর তার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে আরও বললেন যে এই সাধুদের মধ্যে কিছু বেশ কম বয়সী যুবকও আছে, যারা সাধু হলেও তাদের আচরণে কোনো সাধু সুলভ বিনয় বা সংযম নেই, বরং একরকম ধৃষ্টতা দেখা যায়। এদের পোশাকও বেশ উচ্চমানের, যা সাধারণ সাধুদের জীবনযাত্রার সাথে বেমানান। শম্ভু ঠাকুরের কথার রেশ ধরে ব্যোমকেশ আরও গভীর প্রশ্ন করল, আর এই সাধুদের নেতাকে? তাদের আর্থিক সংস্থান কোথা থেকে আসে? তাদের কি কোনো বিশেষ অনুগামী দল আছে? শম্ভু ঠাকুর মৃদু হেসে বললেন, তাদের নেতা হলেন একজন সাধু, যাকে সবাই মহানন্দ মহারাজ বলে ডাকে। তিনি নাকি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তার অনুগামীরা মন্দিরের আশেপাশে খুব একটা দেখা যায় না, তবে মাঝে মাঝে কিছু যুবককে দেখা যায় যারা নতুন সাধুদের সাথে মেলামেশা করে। তাদের চালচলনেও একরকম গোপনীয়তা আছে। তাদের সম্পর্কে বেশি কিছু বলতে গেলে নাকি বিপদ হতে পারে। শম্ভু ঠাকুরের চোখে ছিল এক চাপা ভয়, যা ব্যোমকেশের চোখ এড়ালো না। এই তথ্যগুলো ব্যোমকেশের মনের জল্পনাগুলোকে যেন এক সুতোয় গাঁথতে শুরু করল। বুঝেছি অজিত, সে আমাকে বলল, সাধারণ সাধুরা কখনো নিজেদের লোকচক্ষু আড়ালে রাখে না। তাদের উদ্দেশ্যই থাকে লোকশিক্ষার। কিন্তু যারা নিজেদের খুব ধার্মিক বলে প্রচার করে অথচ লোকচক্ষুর আড়ালে থাকে, তাদের পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে থাকা স্বাভাবিক। বিশেষত যখন শম্ভু ঠাকুর কম বয়সী সাধুদের অস্বাভাবিক আচরণ সম্পর্কে ইঙ্গিত দিলেন, আর এই মহানন্দ মহারাজ, যার নাম শুনতেই শম্ভু ঠাকুরের মুখে ভয়ের ছাপ, সে নিঃসন্দেহে এই চক্রের মূল হতা। ব্যোমকেশ এরপর স্থানীয় বাজারের কিছু ব্যবসায়ীর সাথে কথা বলল। তাদের মধ্যে একজন ছিল গণেশ কাকা, একজন বৃদ্ধ মুদির দোকানি, যে অনেক বছর ধরে এই এলাকায় ব্যবসা করছে। গণেশ কাকা প্রথমে তেমন কিছু বলতে রাজি ছিলেন না, কিন্তু ব্যোমকেশ তার বিশ্বাস অর্জন করার পর তিনি জানালেন, বাবু, গত কয়েক মাস ধরে পাহাড়ের দিক থেকে কিছু লোক এসে আমার দোকানে বেশি পরিমাণে কিছু নির্দিষ্ট জিনিসপত্র কেনে, যেমন দড়ি, বস্তা, উন্নত মানের সার, বিশেষ ধরনের প্লাস্টিকের ছাউনি, এমনকি কিছু পাওয়ার টুলসও। এরা প্রায়ই গভীর রাতে আসে এবং দ্রুত জিনিসপত্র কিনে চলে যায়। তাদের মুখ ঢাকা থাকে এবং তারা প্রায়ই একসঙ্গে বেশ কিছু টাকা মেটায়। তাদের সাথে মাঝে মাঝে একজন লোক আসে, সে নিজেকে ডাক্তার সাহেব বলে পরিচয় দেয়। তার পোশাক সাধুদের মতো নয়, বরং সাধারণ পোশাক। এই তথ্যটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দড়ি, বস্তা, সার, প্লাস্টিকের ছাউনি আর পাওয়ার টুলসের ব্যবহার একটি বৃহৎ আকারের কৃষি কাজের ইঙ্গিত দিচ্ছিল,
যা গাঁজা চাষের সাথে মিলে যাচ্ছিল। ডাক্তার সাহেব চরিত্রটি রহস্যের গভীরে প্রবেশ করার নতুন ইঙ্গিত ছিল। বিনোদ শর্মা, হোটেলের ম্যানেজার, ব্যোমকেশের অনুরোধে কিছু গোপন তথ্য সংগ্রহ করে আনলেন। তিনি জানালেন যে কিছু প্রভাবশালী ব্যক্তি এই মন্দিরের আশেপাশে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এদের মধ্যে একজন স্থানীয় রাজনৈতিক নেতা, নাম প্রতাপ চৌধুরী, যার প্রভাব প্রতিপত্তি এলাকায় অনেক বেশি। বিনোদ শর্মা জানালেন প্রতাপ চৌধুরী নাকি মহানন্দ মহারাজের খুব ভক্ত এবং মাঝে মাঝেই তাকে অর্থ সাহায্য করেন। এই জোটসূত্রটি ব্যোমকেশকে ভাবিয়ে তুলল। অপরাধের জাল যে আরও গভীরে বিস্তৃত তা স্পষ্ট হয়ে উঠল। আমরা সিদ্ধান্ত নিলাম সেই আশ্রমের দিকে যাব। বিনোদ শর্মা আমাদের একটি পুরনো মানচিত্র দিলেন এবং কিছু বিপজ্জনক স্থান সম্পর্কে সতর্ক করলেন। তিনি বললেন যে এই পথে কিছু হিংস্র বুনো জন্তুর আনাগোনাও আছে এবং কিছু স্থানীয় উপজাতি এই অঞ্চলে বসবাস করে যারা বহিরাগতদের পছন্দ করে না। বিনোদবাবু আমাদের সাথে একজন স্থানীয় গাইড হিসাবে রাজু নামে এক যুবককে পাঠালেন, যে এই পাহাড়ি পথগুলো খুব ভালো চিনত। রাজু ছিল স্থানীয় গারো উপজাতির ছেলে, শান্ত স্বভাবের কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী। সে বন সম্পর্কে অনেক কিছু জানত। প্রায় 1.5 ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা ঘাস আর ঝোপঝাড়ে ঢাকা পথ ধরে হাঁটার পর আমরা একটি ছোট পাথরের তৈরি আশ্রম দেখতে পেলাম। আশ্রমের বাইরে থেকে দেখে মনে হবে যেন একটি নির্জন তপস্যার স্থান। চারপাশে শান্তি আর নিস্তব্ধতা বিরাজ করছে। কিন্তু ব্যোমকেশের চোখ কখনোই বাইরের আড়ম্বর দেখে বিভ্রান্ত হয় না। রাজু আমাদের ইশারা করল সাবধানে এগোতে। সে বলল, এই পথেই আমি মাঝে মাঝে কিছু অচেনা লোকের আনাগোনা দেখি, যারা খুব সতর্ক থাকে। আশ্রমের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখলাম 8-10 জন তথাকথিত সাধু বসে রয়েছে। তাদের হাতে রুদ্রাক্ষের মালা, গলায় জপমালা, কপালে চন্দনের তিলক আর পরনে গেরুয়া বস্ত্র। তারা ধ্যানমগ্ন ভঙ্গিতে বসেছিল। তাদের মধ্যে একজন, যিনি নিজেকে মহানন্দ মহারাজ বলে পরিচয় দিলেন, তার চোখ ছিল বেশ চতুর এবং মুখমণ্ডলে এক ধরনের অহংকার স্পষ্ট। তিনি ছিলেন এই দলের নেতা। তার পাশে বসেছিল একজন মধ্যবয়স্ক লোক, যার বেশভূষা সাধুদের মতো নয়। তার মুখে ছিল চশমা আর তার হাতে একটি ছোট নোটবুক। ইনি সম্ভবত সেই ডাক্তার সাহেব যার কথা গণেশ কাকা বলেছিলেন। আমরা তাদের সামনে গিয়ে বসলাম। ব্যোমকেশ তাদের সাথে কিছু ধর্মীয় আলাপ শুরু করল। তার কণ্ঠে ছিল অপার বিনয় আর জানার আগ্রহ। মহানন্দ মহারাজ এবং তার সাঙ্গপাঙ্গরা প্রথমে নিজেদের উচ্চ স্তরের সাধক প্রমাণ করার জন্য নানা জ্ঞান গর্ভ কথা বলতে লাগল। ডাক্তার সাহেব নির্বাক ছিল, কিন্তু তার চোখ ব্যোমকেশের প্রতিটি গতিবিধি লক্ষ্য করছিল। এরই ফাঁকে ব্যোমকেশ আশ্রমের চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগল। তার চোখ প্রতিটি কোণে, প্রতিটি বস্তুর ওপর স্থির হচ্ছিল। আমি নিজেও লক্ষ্য করছিলাম আশ্রমের কিছু অংশে নতুন মাটি ফেলা হয়েছে এবং কিছু জায়গায় গাছপালা অতিরিক্ত ঘন। এছাড়াও বাতাসের গাঁজা পোড়ার মৃদু গন্ধটা এখানে যেন আরো তীব্র হয়ে উঠেছিল। রাজুও আমার পাশে বসেছিল। তার সতর্ক চোখ চারদিকে ঘুরছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে কথাবার্তা চলার পর ব্যোমকেশ হঠাৎ একটি বিশেষ দিকে ইঙ্গিত করল। তার চোখে তখন এক তীক্ষ্ণ দৃষ্টি। মহারাজগণ, ব্যোমকেশ শান্ত কণ্ঠে বলল, আপনাদের এই আশ্রমটি দেখতে বড়ই সুন্দর আর এর পরিবেশও খুব পবিত্র। এদের মধ্যে একজন স্থানীয় রাজনৈতিক নেতা, নাম প্রতাপ চৌধুরী, যার প্রভাব প্রতিপত্তি এলাকায় অনেক বেশি। বিনোদ শর্মা জানালেন প্রতাপ চৌধুরী নাকি মহানন্দ মহারাজের খুব ভক্ত
এবং মাঝে মাঝেই তাকে অর্থ সাহায্য করেন। এই যোগসূত্রটি ব্যোমকেশকে ভাবিয়ে তুলল। অপরাধের জাল যে আরও গভীরে বিস্তৃত তা স্পষ্ট হয়ে উঠল। আমরা সিদ্ধান্ত নিলাম সেই আশ্রমের দিকে যাব। বিনোদ শর্মা আমাদের একটি পুরনো মানচিত্র দিলেন এবং কিছু বিপজ্জনক স্থান সম্পর্কে সতর্ক করলেন। তিনি বললেন যে এই পথে কিছু হিংস্র বুনো জন্তুর আনাগোনাও আছে এবং কিছু স্থানীয় উপজাতি এই অঞ্চলে বসবাস করে যারা বহিরাগতদের পছন্দ করে না। বিনোদবাবু আমাদের সাথে একজন স্থানীয় গাইড হিসেবে রাজু নামে এক যুবককে পাঠালেন, যে এই পাহাড়ি পথগুলো খুব ভালো চিনত। রাজু ছিল স্থানীয় গাঢ় উপজাতির ছেলে, শান্ত স্বভাবের কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী। সে বন সম্পর্কে অনেক কিছু জানত। প্রায় 1.5 ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা ঘাস আর ঝোপঝাড়ে ঢাকা পথ ধরে হাঁটার পর আমরা একটি ছোট পাথরের তৈরি আশ্রম দেখতে পেলাম। আশ্রমের বাইরে থেকে দেখে মনে হবে যেন একটি নির্জন তপস্যা স্থান। চারপাশে শান্তি আর নিস্তব্ধতা বিরাজ করছে, কিন্তু ব্যোমকেশের চোখ কখনোই বাইরের আড়ম্বর দেখে বিভ্রান্ত হয় না। রাজু আমাদের ইশারা করল সাবধানে এগোতে। সে বলল, এই পথেই আমি মাঝে মাঝে কিছু অচেনা লোকের আনাগোনা দেখি যারা খুব সতর্ক থাকে। আশ্রমের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখলাম 8-10 জন তথাকথিত সাধু বসে রয়েছে। তাদের হাতে রুদ্রাক্ষের মালা, গলায় জপমালা, কপালে চন্দনের তিলক আর পরনে গেরুয়া বস্ত্র। তারা ধ্যানমগ্ন ভঙ্গিতে বসেছিল। তাদের মধ্যে একজন, যিনি নিজেকে মহানন্দ মহারাজ বলে পরিচয় দিলেন, তার চোখ ছিল বেশ চতুর এবং মুখমণ্ডলে এক ধরনের অহংকার স্পষ্ট। তিনিই ছিলেন এই দলের নেতা। তার পাশে বসেছিল একজন মধ্যবয়স্ক লোক, যার বেশভূষা সাধুদের মতো নয়। তার মুখে ছিল চশমা আর তার হাতে একটি ছোট নোটবুক। ইনি সম্ভবত সেই ডাক্তার সাহেব যার কথা গণেশ কাকা বলেছিলেন। আমরা তাদের সামনে গিয়ে বসলাম। ব্যোমকেশ তাদের সাথে কিছু ধর্মীয় আলাপ শুরু করল। তার কণ্ঠে ছিল অপার বিনয় আর জানার আগ্রহ। মহানন্দ মহারাজ এবং তার সাঙ্গপাঙ্গরা প্রথমে নিজেদের উচ্চ স্তরের সাধক প্রমাণ করার জন্য নানা জ্ঞানগর্ভ কথা বলতে লাগল। ডাক্তার সাহেব নির্বাক ছিল, কিন্তু তার চোখ ব্যোমকেশের প্রতিটি গতিবিধি লক্ষ্য করছিল। এরই ফাঁকে ব্যোমকেশ আশ্রমের চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগল। তার চোখ প্রতিটি কোণে, প্রতিটি বস্তুর উপর স্থির হচ্ছিল। আমিও নিজে লক্ষ্য করছিলাম আশ্রমের কিছু অংশে নতুন মাটি ফেলা হয়েছে এবং কিছু জায়গায় গাছপালার অতিরিক্ত ঘন। এছাড়াও বাতাসের গাঁজা পড়ার মৃদু গন্ধটা এখানে যেন আরো তীব্র হয়ে উঠেছিল। রাজু আমার পাশে বসেছিল, তার সতর্ক চোখ চারদিকে ঘুরছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে কথাবার্তা চলার পর ব্যোমকেশ হঠাৎ একটি বিশেষ দিকে ইঙ্গিত করল। তার চোখে তখন এক তীক্ষ্ণ দৃষ্টি। মহারাজগণ, ব্যোমকেশ শান্ত কণ্ঠে বলল, আপনাদের এই আশ্রমটি দেখতে বড়ই সুন্দর আর এর পরিবেশও খুব পবিত্র। তবে এখানে এমন কিসের চাষ হচ্ছে যা থেকে এত মিষ্টি কিন্তু একই সাথে চড়া গন্ধ আসছে? আমার মনে হচ্ছে যেন আমি এক ধরনের বিশেষ গাছের গন্ধ পাচ্ছি, যা ধূপ ধুনোর গন্ধকেও ছাড়িয়ে যাচ্ছে। আর এই যে ডাক্তার সাহেব, আপনার মুখমণ্ডলে যে উদ্ভিদ বিজ্ঞানের ছাপ, তা কি এই বিশেষ চাষের সাথে সম্পর্কিত? ব্যোমকেশের প্রশ্ন শুনে মহানন্দ মহারাজের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তার হাতে থাকা জপমালা দ্রুত গতিতে ঘুরতে শুরু করল। ডাক্তার সাহেব এবার নড়ে চড়ে বসল, তার চোখে স্পষ্ট বিরক্তি। মহানন্দ মহারাজ অপ্রস্তুত হেসে বলল, এ তো ধূপ ধুনোর গন্ধ বাবা। আমরা এখানে ঈশ্বরের আরাধনা করি, তাই ধূপ ধুনো একটু বেশিই ব্যবহার হয়। আর ইনি আমার ভক্ত, ডাক্তার নন, আয়ুর্বেদিক চিকিৎসা করেন। ব্যোমকেশ স্মিত হেসে বলল, ধূপ ধুনোর গন্ধ তো অবশ্যই আছে মহারাজ,
কিন্তু তার সাথে আরেকটি গন্ধ মিশে আছে যা আমার নাকে লাগছে। মনে হচ্ছে যেন বিশেষ কোনো গাছের গন্ধ, অনেকটা ওই যে ভাং বা গাঁজার মতো। আর আয়ুর্বেদিক চিকিৎসা যদি হয়, তাহলে গণেশ কাকার দোকান থেকে এত রাসায়নিক সার আর পাওয়ার টুলস কেন কেনা হয়? ব্যোমকেশ এবার সরাসরি আক্রমণ করল। সাধুরা এবার নড়ে চড়ে বসল, তাদের চোখে সন্দেহ, ভয় আর এক ধরনের আক্রমণাত্মক মনোভাবের মিশ্রণ। তাদের ভণ্ডামির মুখোশ যেন একটু একটু করে সরে যাচ্ছিল। মহানন্দ মহারাজের নির্দেশে দুজন বলিষ্ঠ চেহারার সাধু আমাদের দিকে এগিয়ে এলো। তাদের চোখে ছিল স্পষ্ট হুমকি। ব্যোমকেশ আর দেরি করল না। সে দ্রুত আসন ছেড়ে উঠে আশ্রমের পেছনের দিকে গেল এবং আমাকে অনুসরণ করতে বলল। রাজু আমাদের ঠিক পিছনে ছিল, তার হাতে ছিল একটি তীক্ষ্ণ ধারালো বাঁশের লাঠি। আমরা সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমাদের চোখ কপালে উঠল। আশ্রমের পিছনের দিকের বিস্তীর্ণ এলাকা জুড়ে গাঁজা গাছের চাষ হচ্ছে। বিশাল এলাকা জুড়ে সারি সারি গাঁজা গাছ অত্যন্ত নিপুণভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়েছে। গাছগুলো যেন নিজেদের গোপন অস্তিত্বকে সবুজ পাতার আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করছে। এই ভণ্ড সাধুরা ধর্মীয় আবরণ নিয়ে আসলে অবৈধ গাঁজা চাষের এক বিশাল চক্র গড়ে তুলেছিল। শুধু চাষই নয়, পাশে একটি ছোট গুদাম ঘরে গাঁজা শুকানো হচ্ছিল, প্রক্রিয়াজাত করা হচ্ছিল এবং বস্তাবন্দি করা হচ্ছিল। বোঝা যাচ্ছিল তাদের এই কার্যক্রম বেশ সুসংগঠিত এবং বড় মাপের। বস্তা ভর্তি গাঁজা মজুত করা ছিল, যা গণেশ কাকার দেওয়া তথ্যের সাথে মিলে গেল। কিছু বস্তায় স্থানীয় রাজনৈতিক নেতা প্রতাপ চৌধুরীর নাম সংক্ষেপে লেখা ছিল, যা প্রমাণ করে দিল তারও এই চক্রে হাত আছে। ব্যোমকেশ দ্রুত তার মানিব্যাগ থেকে একটি ছোট নোটবুক বের করে সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ টুকে নিল। সে বিভিন্ন গাছের নমুনা পরীক্ষা করল এবং তার গুণগত মানও বোঝার চেষ্টা করল। আমি কেবল অবাক হয়ে দেখছিলাম ব্যোমকেশের এই অদম্য অনুসন্ধিৎসু মন কিভাবে এত বড় একটি অপরাধ চক্রের পর্দা ফাঁস করছে। রাজুও তার মোবাইল ফোনে গোপনে কিছু ছবি তুলে নিল, যা পরে প্রমাণ হিসেবে কাজে দেবে। ডাক্তার সাহেবকে দেখলাম সে দ্রুত কিছু কাগজপত্র পোড়ানোর চেষ্টা করছে, কিন্তু ব্যোমকেশ তাকে ধরে ফেলল। এই সময় মহানন্দ মহারাজ ও তার সাঙ্গপাঙ্গরা আমাদের ঘিরে ফেলল। তাদের মুখে এবার কোনো ভণ্ডামির হাসি নেই, বরং হিংস্রতা স্পষ্ট। তোমরা কারা? কেন আমাদের গোপন কাজে নাক গলাচ্ছ? এর ফল ভালো হবে না। মহানন্দ মহারাজের কণ্ঠে হুমকির সুর। ব্যোমকেশ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমরা সত্যান্বেষী। তোমাদের ধর্মীয় মুখোশের আড়ালে এই অধর্মের কাজ চলছে। তোমরা এই পবিত্র কামাখ্যা ভূমিতে গাঁজা চাষ করে দেশের যুব সমাজকে ধ্বংস করছো এবং এর থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করছো। আর এই ডাক্তার সাহেব, আপনি একজন উদ্ভিদ বিজ্ঞানী হয়ে এই অপকর্মের সাথে যুক্ত। তোমাদের আসল পরিচয়, তোমরা ভণ্ড এবং ঘৃণ্য অপরাধী। সাধুরা প্রথমে অস্বীকার করতে চাইল, নানা মিথ্যে অজুহাত দেখাতে লাগলো। তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করল, এমনকি শারীরিক আক্রমণের হুমকিও দিল। কিন্তু যখন ব্যোমকেশ তাদের সমস্ত কার্যকলাপের বিস্তারিত প্রমাণ দেখাতে লাগল, গাঁজা গাছের নমুনা, প্রক্রিয়াজাতকরণের উপকরণ, গণেশ কাকার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের কেনা জিনিসপত্রের তালিকা, এমনকি কিছু আর্থিক লেনদেনের কাগজপত্র যা সে ডাক্তার সাহেবের হাত থেকে উদ্ধার করেছিল, তখন তাদের মুখ থেকে কথা সরে গেল। রাজু তার মোবাইলে তোলা ছবিগুলো দেখালো, যেখানে বস্তার উপর প্রতাপ চৌধুরীর নামের আদ্যক্ষর দেখা যাচ্ছিল। তারা বুঝতে পারল যে তারা ধরা পড়ে গেছে। তাদের চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। ব্যোমকেশ রাজুর মোবাইল থেকে বিনোদ শর্মাকে ফোন করল এবং তাকে বিস্তারিত জানালো। বিনোদ শর্মা দ্রুত স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করলেন এবং প্রতাপ চৌধুরীর নাম শুনে পুলিশও দ্রুত সক্রিয় হল। অল্প সময়ের মধ্যেই পুলিশ এসে আশ্রম ঘিরে ফেলল। মহানন্দ মহারাজ, ডাক্তার সাহেব এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করা হলো। গাঁজা ক্ষেত নষ্ট করা হলো এবং অবৈধভাবে অর্জিত সমস্ত অর্থ ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হলো।
প্রতাপ চৌধুরীকেও তার বাড়িতে গ্রেপ্তার করা হলো। সেদিন কামাখ্যা মন্দিরের পবিত্র পরিবেশে এক অশুভ চক্রের পতন ঘটল, যা ধর্ম আর রাজনীতির ছায়ায় নিজেদের কুকর্ম চালাচ্ছিল। ফিরে আসার সময় আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, তোর তীক্ষ্ণ দৃষ্টি আর সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা সত্যি অসাধারণ। সাধুর ছদ্মবেশে থাকা এসব অপরাধীদের ধরতে তুই না থাকলে কখনোই সম্ভব হতো না। শম্ভু ঠাকুর, গণেশ কাকা, রাজু এবং বিনোদ শর্মা, এদের সাহায্যও ছিল অমূল্য। ব্যোমকেশ তার স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বলল, অপরাধী যেই হোক না কেন অজিত, তার মুখোশ একদিন খুলবেই। সত্যের আলোতে মিথ্যে বেশি দিন টিকে থাকতে পারে না। এদের মতো ভণ্ডরা ধর্মের নামে অধর্মের কারবার করে সমাজের ক্ষতি করছিল। তাদের মুখোশ উন্মোচন করাটা আমার কর্তব্য ছিল। আর দেখলি তো, স্থানীয় মানুষরাই কিভাবে সত্য উদ্ঘাটনে সাহায্য করে। সমাজের গভীরে লুকিয়ে থাকা এই বিষবৃক্ষ উপড়ে ফেলাটা সহজ ছিল না, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হলো। সেদিনের পর কামাখ্যা মন্দিরের পরিবেশ আরও নির্মল হয়ে উঠল। আর আমি আবার দেখলাম আমার বন্ধু ব্যোমকেশ কিভাবে তার বুদ্ধি আর বিচক্ষণতা দিয়ে সমাজের বুকে লুকিয়ে থাকা অন্ধকারকে দূর করে আলোর পথ দেখায়। তার প্রতিটি অনুসন্ধান যেন এক একটি শিক্ষকের মতো, যা আমাকে জীবন আর জগতের অনেক অজানা দিক সম্পর্কে অবগত করে তোলে। বিনোদ শর্মা, শম্ভু ঠাকুর, গণেশ কাকা এবং রাজু, এই সাধারণ মানুষগুলিই যেন ব্যোমকেশের হাতে তুলে দিয়েছিল অসামান্য সব সূত্র, যা ছাড়া এই রহস্যের উন্মোচন সম্ভব ছিল না। এই ঘটনাই প্রমাণ করে দিল যে সত্যান্বেষীর কাজ কেবল রহস্য সমাধান নয়, বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, সেই জাল যত বড়ই হোক না কেন।